নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুটির প্রথম পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জগৎ শেঠের রত্নকুঠি প্রথম পর্ব। দোতলার বৈঠকখানা। আসনে আসীন দুই বন্ধু, ভাব যাদের গলায় গলায়। জয়ন্ত ও মানিকের কথা বলছি। চলছিল আলোচনা। সরকারি পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি পেনশন নিয়েছেন, তাই নিয়েই আলোচনা। মানিক মত প্রকাশ করলে, জয়ন্ত, এবার আমাদের গোয়েন্দাগিরির শখ বোধহয় শিখে উঠল। জয়ন্ত বললে, কেন? আমাদের বেশিরভাগ মামলা আসতো সুন্দরবাবুর মারফতেই। তিনি নিলেন অবকাশ। এখন আমাদের সে শখ কে মেটাবে? মেটাবে আমাদের খ্যাতি। তুমি কি ভেবেছ এতদিন ধরে আমরা কি কেবল ঘরের খেয়ে বোনের মোস্তারি বেড়ালাম? মোটেই নয় ভাই। শৌখিন হলেও দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশে সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে মনে করি না। ওই শোনো, সিঁড়িতে কোনো বৃহৎ মূর্তির পদশব্দ। বোধ হয় নাম করতেই সশরীরে সুন্দরবাবুর আবির্ভাব আসন্ন। ঠিক তাই। বিপুল ভুঁড়ির ভার নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকেই সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে একখানা চেয়ারের ওপরে ধূপ করে বসে পড়লেন এবং এই অনুচিত অতিরিক্ত ভারের বিরুদ্ধে চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল। মানিক সহাস্যে বললে, সুন্দরবাবু, আপনার নাম করার সঙ্গে সঙ্গেই আপনি নিজে আবির্ভূত হয়ে ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণিত করলেন। মানিকের রচনাকে সুন্দরবাবু বরাবরই ভয় করে আসতেন। তিনি সন্দিগ্ধ স্বরে বললেন, কি প্রবাদ? জানেন না? টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার। অর্থাৎ কিনা, দৈত্যদানবের কথা তুললেই তার উদয় হয়। সুন্দরবাবু রেগে চোখ কটমট করে বললেন, শুনলে তো জয়ন্ত, শুনলে তো? তোমার নচ্ছার দুর্মুখ বন্ধুর কথা শুনলে তো তুমি? আমি ডেভিল। মানিক বললে, আহা হা, খামোকা খেপে যাচ্ছেন কেন সুন্দরবাবু? ডেভিল বলতে কেবল ভূত, অসুর, শয়তান বোঝায় না। পাজি, নরপিশাচ, বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। সুন্দরবাবু রুদ্ধরোষে দুই হস্ত মুষ্টিবদ্ধ করে বললেন, তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটি? মানিক সুন্দরবাবুর নাগালের বাইরে সরে বসে বলল, আবার নতুন কৌশলী বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়। একরকম খাবারেরও নাম ডেভিল, তাও তো আপনার জানা আছে। সুন্দরবাবু বললেন, তোমাকে আর শেখাতে হবে না। ডেভিল আমি অনেক খেয়েছি। মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে? মানিক বললে, হুম হুম, সে ডেভিল নয়, এ হচ্ছে আর এক রকম খাবার। বোধহয় আপনি কখনো খাননি। আমাদের মধুর রাত্রে জানে। বরাবরের মতো আজও নতুন খাবারের নামে সুন্দরবাবুর ঘনীভূত ক্রোধ দ্রুবীভূত হওয়ার উপক্রম করলে। কারণ জয়ন্তদের খানসামা মধু যা রাঁধতে পারে, তিনিও যে তা ভোজন করতে পারেন, সে কথাটা ভোজনবিলাসী সুন্দরবাবুর অজানা ছিল না। বেশ একটু নরম হয়ে তিনি বললেন, খাবারটাই কি শুনি? খুব মশলা দেওয়া ভাজা মাংস বলতেও ডেভিল বোঝায়। খাসা খাবার। আস্বাদ নেবার ইচ্ছে আছে নাকি? মধুকে ডাকবো? এরপর আর ক্রোধ প্রকাশ করা মনুষ্যচিত নয়। সুন্দরবাবু বিগলিত কণ্ঠে বললেন, আহা, তা মন্দ কি? মানিক কত সহজে সুন্দরবাবুকে চটাতে ও পটাতে পারে, তাই থেকে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগল। এমন সময় মধুর প্রবেশ। সুন্দরবাবু আহ্লাদিত কণ্ঠে বলে উঠলেন,
এই যে মধু, ঠিক সময় এসেছো হে, স্বাগত স্বাগত। এমন অভাবিত অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তের দিকে তাকালে। জয়ন্ত বললে, মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন স্বাগত, অর্থাৎ তোমার আগমন শুভ হোক। কেন তা শুনতে চাও? মধু বললে, তা শুনবো না কেন, কিন্তু তার আগে বলে রাখি, একটি ছোকরাবাবু আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছেন। ছোকরাবাবু জরুরি দরকারে? কোথায়? নিচে মস্ত একখানা মোটর গাড়ি করে এসেছেন। বড়লোকের ছেলে, জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে সোনার আংটি। জয়ন্ত হাসতে হাসতে বললে, শ্রী মধুসূদন, এক নজরেই এতটা লক্ষ্য করে ফেলেছ? আমার সহবাসে তুমিও একটি ক্ষুদ্র গোয়েন্দা হয়ে উঠছ দেখছি। যাও, বাবুটিকে ওপরে পাঠিয়ে দাও। মধুর প্রস্থান। মানিকের মুখের পানে সুন্দরবাবুর হতাশভাবে দৃষ্টিপাত। মানিক আশ্বাস দিয়ে বললে, সুন্দরবাবু, মধু তো বাড়ি ছেড়ে পলায়ন করছে না, যথাসময়ে আপনার আর্জি পেশ করব। ঘরের ভেতরে প্রবেশ করলে একটি সুবেশী সুশ্রী যুবক। তার বয়স 22-23-এর বেশি হবে না। চোখে সপ্রভিত দৃষ্টি দেখলেই বোঝা যায় জনতার ভেতরেও সে নিজের স্বাতন্ত্র অক্ষুণ্ণ রাখতে পারে। দরজার কাছে দাঁড়িয়েই যুক্ত করে নমস্কার করে সে বললে, আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। জয়ন্ত বললে, আমি জয়ন্ত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার পরিচয় জানবার সুযোগ আমার হয়নি। যুবক বললে, আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি বই কি, বিখ্যাত চা ব্যবসায়ীর প্রতিষ্ঠান। কেবল চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়ে কারবার করে। চন্দ্রনাথ আমার ঠাকুরদার নাম। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের অন্যতম মালিক। আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। বসুন বীরেনবাবু, আপনি আমার কাছে এসেছেন কেন? গোলকধাঁধায় পড়ে। কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার মধ্যে অর্থ বা অনর্থ কিছু খুঁজে পাচ্ছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে আছে কোনো বিচিত্র রহস্যের সম্পর্ক। জয়ন্ত বললে, বীরেনবাবু, আপনি আমার কৌতূহলকে উদ্দীপ্ত করে তুললেন। বোঝা যাচ্ছে যে ঘটনার কথা উল্লেখ করলেন তা খুন বা ডাকাতি বা চুরিচামারি নয়, কারণ ওদের মধ্যে অর্থ আর অনর্থ দুই থাকে, কিন্তু রহস্যের সম্পর্কটা কোথায় বুঝতে পারছি না। বীরেন মাথা নেড়ে বললে, আমিও পারছি না, তাই তো বললুম আমি গোলক ধাঁধায় পড়েছি। শোনা আছে ধাঁধার জবাব দেওয়া নাকি আপনার পেশা। জয়ন্ত বাধাতি বললে, ভুল বীরেনবাবু, ভুল। ধাঁধার জবাব দেওয়া আমার পেশা নয়, আমার নেশা, অর্থাৎ আমার শখ। বেশ, তাই ভ্রম সংশোধনের জন্য ধন্যবাদ। এখন দয়া করে আমার কথাটা শুনবেন কি? নিশ্চয়ই, দয়া না করেও শুনব। বলুন আপনার কাহিনী। বীরেন চেয়ারের ওপরে নড়ে চড়ে ভালো করে বসে তার কাহিনী শুরু করলে। কারবারের জন্য আমাকে কলকাতাতেই বাস করতে হয় বটে, কিন্তু আমার পৈতৃক বসতবাড়ি বা বাস্তুভিটা আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অনতি দূরে। নবাবী আমলে তৈরি সেকেলে মস্ত বড় বাড়ি। এখন সংস্কার অভাবে সদরমহল ছাড়া প্রায় সবটাই অব্যবহার্য হয়ে পড়ে আছে। কালে ভদ্রে আমাদের কারোর দেশে যাওয়ার সকলে কেবল সদরমহলটাই ব্যবহার করা হয়। কাজেই সেদিকটায় মাঝে মাঝে রাজমিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময় সদরমহলও তালাবন্ধ থাকে। বাড়িখানা স্থানীয় এক ভদ্রলোকের জিম্মায় আছে, সম্পর্কে তিনিও আমাদের কুটুম্ব। দিন দশেক আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতার অফিসে আমার সঙ্গে দেখা করে জানালেন মাস তিনেকের জন্য তিনি আমাদের দেশের বাড়ি ভাড়া নিতে চান। আমি রাজি হলাম না, কিন্তু যদুবাবু অতিশয় জেদাজেদি করতে লাগলেন। বললেন তিনি মাসিক 500 টাকা হিসেবে
3 মাসে 1,500 টাকার অগ্রিম ভাড়া আমার হাতে জমা দিতে প্রস্তুত আছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, পাড়াগায় একখানা সেকেলের বাড়ির জন্য তিনি এত টাকা ভাড়া দিতে চান কেন? তখন তার মুখ থেকেই জানতে পারলাম তিনি হচ্ছেন পূর্ববঙ্গের জমিদার। চিকিৎসার জন্য রুগ্ন মাকে নিয়ে কলকাতায় এসেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মাকে নিয়ে যেতে হবে মফস্বলের গঙ্গার ধারে কোনো জায়গায়। আমাদের বাড়ি মুর্শিদাবাদের গঙ্গা তীরে বটে, কিন্তু যুক্তিটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। কলকাতার আরও কাছে গঙ্গার ধারে তো কত ভালো ভালো বাড়ি রয়েছে। যাক, এইসব নিয়ে আমি আর বেশি মাথা ঘামালাম না। এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেলাম। যদুবাবু আমাকে 1,500 টাকার একখানা চেক দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেদিনই সন্ধ্যের সময় আর একটা ব্যাপার, একখানা বেনামা চিঠি পেলাম। তাতে জানানো হয়েছে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া দেওয়া না হয়। সে সাংঘাতিক লোক। সবিষয়ে ভাবতে লাগলাম, বাড়ি ভাড়া নিয়েছে তো যদুনাথ বসু, কিন্তু কে প্রতাপ চৌধুরী? আর এই বেনামা চিঠি বা কে লিখলে, কেন লিখলে? আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এই কথাই বা সে কেমন করে জানতে পারলে? 3 দিন পরে বিস্ময়ের ওপরে বিস্ময়। যেদিন চেক পেয়েছিলুম তার পরদিন থেকেই দুর্গাপুজোর জন্য ব্যাংক বন্ধ ছিল। চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে পর জানতে পারলাম আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সাও জমা নেই। এইভাবে ঠকে রেগে আগুন হয়ে আমি দেশে রওনা হলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমাদের বসত বাড়িতে জনপ্রাণী নেই। শুনলাম কয়েকজন গুন্ডার মতন লোক সেখানে 2 দিন ধরে খুব হইহুল্লা করে আবার কখন সরে পড়েছে কেউ তা জানে না। বাড়ির একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলের কতগুলো আসবাবপত্র এই কালে অব্যবহার্য হলে গুদামজাত করা ছিল। সেই সঙ্গে একটা দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারির ভেতর ছিল 1 গাদা সেকেলে কেতাব ও কাগজপত্র। কারা তালা ভেঙে সেই ঘরে ঢুকে কেতাব ও কাগজপত্রগুলো বার করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে গেছে। নিশ্চয়ই যদুদেরই কীর্তি। ঠাকুরদার হাতে লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি। তাতেও সব অদ্ভুত কথা লেখা। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যেস ছিল। খালি গল্প নয়, পদ্য। বীরেন চুপ করলে। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, ভারী গোলমেলে ব্যাপার তো। খামোকা যদু নাম দিয়েও ব্যক্তির আবির্ভাব, অকারণে 1,500 টাকা অগ্রিম দাদন দিয়ে 3 মাসের জন্য একখানা পাড়াগায় সেকেলে বাড়ি ভাড়া নেওয়া, ভুয়ো চেক ঘাড়ে চাপানো, তারপর 2 দিন সে বাড়িতে কাটিয়েই ফুরুত করে হঠাৎ পলায়ন। এসবই যেন মহা পাগলামির কাণ্ড। বীরেনবাবু, আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন। এ নিয়ে আর মাথা ঘামিয়ে সময় নষ্ট করবেন না। মানিক বললে, কিন্তু আমার মন কেমন খুঁতখুত করছে। সন্দেহ হচ্ছে এত সহজে বোধহয় ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না। সুন্দরবাবু বললেন, কেন? তোমার সন্দেহের কারণটা কি? যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন? আলমারি থেকে কেতাবগুলো টেনে বার করেছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। জয়ন্ত বললে, আমিও মানিকের কথায় সায় দিই। যদু আলমারির ভেতরে হস্তচালনা করেছিল একটা কিছু খোঁজবার জন্যই। কেবল আলমারি কেন, খুব সম্ভব সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি। বীরেন বললে, কিন্তু বাড়ির অন্যান্য ঘরে এমন কিছুই ছিল না যা দেখে চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো নিয়ে ছেলেবেলায় আমিও ঘাটাঘাটি করেছি। তার মধ্যে ছিল বটতলায় ছাপা কতগুলো সেকেলে বই, আরব্য উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসিনী রাজকন্যার গুপ্তকথা, এই প্রভৃতির সঙ্গে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আর ওই শ্রেণীর অন্যান্য ধর্মগ্রন্থ আর তারা তারা বাজে কাগজপত্র। ব্যাস, আর কিছুই নয়। জয়ন্ত বললে, ওই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতে লেখা একখানা খাতাও ছিল বললেন না? হ্যাঁ হ্যাঁ, ছিল। ছেলেবেলায় সেকেলে জড়ানো হাতের লেখা পড়বার আগ্রহ হয়নি, সম্প্রতি পড়ে দেখেছি।
খাপ ছাড়া খোশ গল্প ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, খাতাখানা আগে ছেঁড়া ছিল না, এখন দেখছি মাঝখান থেকে একখানা কাগজকে ছিঁড়ে নিয়েছে। কি করে বুঝলেন? পত্রাঙ্ক দেখে। জয়ন্ত বললে, সন্দেহজনক, বেশ সন্দেহজনক। বীরেনবাবু, খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। নিজের হাত ব্যাগের মধ্যে হস্তচালনা করে বীরেন বললে, অনায়াসই দেখতে পারেন, যদি কাজে লাগে এই ভেবে সেখানে আমি সঙ্গে করেই এনেছি। এই বলে এক্সারসাইজ বুকের আকারে বাঁধানো একখানা পাতলা খাতা বার করে সে জয়ন্তের হাতে সমর্পণ করলে। জয়ন্ত খাতাখানা খুলে আগাগোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কিছু কষ্ট করে পড়তে হয়। সে বললে, দেখো মানিক, 40 পত্রাঙ্কে খাতা শেষ। বিষয়বস্তু দেখছি 5 অংশে বিভক্ত। প্রথমে গৌড়চন্দ্রিকা বা ভূমিকার মতো একটুখানি অংশ, তার পরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস। তৃতীয় অংশে কি ছিল জানবার উপায় নেই। 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। চতুর্থ অংশের নাম ইতিহাস, পঞ্চম অংশে উপসংহার, একটি পুচকে পদ্য বা ছড়া। এখন আগে ভূমিকাটুকু শোনো। জয়ন্ত পড়তে লাগলো। যেখানে ঘটনাক্ষেত্র তার নাম এখানে বলবো না, লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র ইহালোকে বিদ্যমান থেকে কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নমানে জর্জরিত করে তুলেছে। এমনকি আমাকে ভয় দেখাতেও ছাড়ছে না। আমার একমাত্র ইচ্ছা, সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে, তার দুশ্চিন্তা দূর করবে। অন্তিমকাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। যদি সে সময় না পাই, তাহলেও আমার বিশেষ ভাবনার কারণ নেই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। এই বিবরণ মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সে সমাধান করতে পারবে। পড়া থামিয়ে জয়ন্ত সুদলে, বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 বছর পূর্ণ হবার আগেই তার মৃত্যু হয়। তাকে ছায়া ছায়া মনে পড়ে মাত্র। আপনার বাবার মুখে আপনি এই খাতাখানার কথা শোনেননি? বীরেন সকৌতুকে হেসে উঠে বললে, বাবা, আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি? মশাই, বাবাকে আমি জীবনে কোনো ছাপানো নভেলের পাতাই উল্টাতে দেখিনি। নিজের কারবারের বাইরে আর কোনো কথাই তার মনে ঠাঁই পেত না। জয়ন্ত আবার কিছুক্ষণ ধরে চুপ করে কি ভাবতে লাগলো। তারপর বললে, আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যু শয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? সজোরে মাথা নেড়ে বীরেন বললে, কিচ্ছু না, কিচ্ছু না মশাই। ওই খাতার ভেতরে ঠাকুরদার নিজের কোনো কথাই নেই। ও সবটাই হচ্ছে ডাহা গাল গল্প। আর মৃত্যুশয্যায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি? মরবার সময় তিনি কোনো কথা বলবার অবসরই পাননি। তার মানে? তার মানে হচ্ছে, ঠাকুরদা তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা পড়েছিলেন। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে এক টিপ নস্য নিয়ে খুশি গলায় বললে, খানিকটা আবছা কাটলো বলে মনে হচ্ছে। হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথাই বলা সম্ভব হয়নি। বটে বটে। বীরেন কৌতূহলী ওই কণ্ঠে বললে, আপনি কি বলতে চান জয়ন্তবাবু? জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, আপাতত আমার কৌতূহল চরিতার্থ করবার সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস পাওয়া যায় দেখা যাক। সে আবার পাঠ শুরু করলে। বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে ধরম মহরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে।
সে ছিল আমার নিত্যসঙ্গী। খেলাধুলায় ও আহার বিহারে আমরা সর্বদাই মানিক জোরের মতন একসঙ্গে থাকবার চেষ্টা করতাম। কৈলাসের সঙ্গে একবার তার মাতুলালয়ে বেড়াতে গেলাম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাতে। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছোটাছুটি করে মার্বেল ডাঙ্গুলি খেলে ও গঙ্গার এপারে ওপারে সাঁতার কেটে 3 দিন কাটিয়ে দিলাম মহা আনন্দে। তারপরেই ঘটল পূর্বোক্ত ঘটনা। গায়ের প্রান্তে একটা মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরয়ে খেলা দেখতে লাগলাম। হঠাৎ এক বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙাচোরা পুরো বাগান বাড়ি এবং তার পেছনে ছিল একটা জলশূন্য পুরনো ইদারা। ফুটবলটা ঝুপ করে গিয়ে পড়ল একেবারে সেই ইদারার ভেতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে বিষণ্ণ হয়ে উঠেছিল চতুর্দিক। ইদারার ভেতরে নজর চলে না। ছেলের দলখানেক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। আমি বললাম, কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমরাই আজ কুয়োয় নেমে বলটাকে তুলে আনব। কৈলাস শিউরে উঠে বললে, বাপরে, এই অন্ধকারে? পাগল নাকি? চিরকালই সবাই আমাকে ডানপিটে ও বেপরোয়া বলে জানে। আমি কিন্তু একটুও দমলুম না। বললুম, বেশ, তোকে কুয়োয় নামতে হবে না। তুই খালি খানিকটা মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আন দেখি। তুই কেবল ওপরে দাঁড়িয়ে থাকবি, কুয়োর ভেতরে নামবো একলা আমি। ভাগতালে একটা আস্ত ফুটবল লাভ, এমন সুযোগ ছাড়তে আছে। যেমন কথা তেমনি কাজ। এলো দড়ি ও দেশলাই। ভর সন্ধ্যাবেলায় দড়ি বেয়ে নেমে গেলাম ইদারার গহ্বরে। ঘুটঘুট করছে অন্ধকার। পায়ের তলায় কি কতগুলো খরমর খরমর করে উঠল। দেশলাইয়ের প্রথম কাটি জেলে কেবল এইটুকু দেখলাম, ইদারার গায়ে গাঁথা রয়েছে এক জোড়া হাতলওয়ালা লোহার দরজা। তারপর কাঠি নেমে গেল। দ্বিতীয় কাঠি জেলের নিচের দিকে তাকিয়েই সচমকে দেখি কতগুলো মাংসহীন নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। তারপর আলো নেবার সঙ্গে সঙ্গে শুনলাম যেন কোনো অপার্থিব বিভীষণের মারাত্মক ফুসফুসানি। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মনে হলো পরমুহূর্তে সেই ভয়াবহ বিষাক্ত হিসির শব্দ যেন আমার চোখের সামনেই মূর্তিমান হয়ে আত্মপ্রকাশ করবে। কর্পূরের মতো উবে গেল আমার সমস্ত সাহস। দারুণ আতঙ্কে বিহ্বল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে ওপরে এসে উঠলাম। সব শুনে কৈলাস চোখ কপালে তুলে বললে, চুলোই যাক ফুটবল। ওখানে আছে গুপ্তধন আর জকের পাহারা। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে জকের হাতে যারা মারা পড়েছে তুই দেখেছিস তাদেরই কঙ্কাল। জয়ন্ত বললে, খাতার দ্বিতীয় অংশ শেষ হলো। তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম ইতিহাস। এবারে সেটুকু পাঠ করা যাক। আবার পড়া শুরু হলো। সারা পৃথিবীকে যিনি ঋণ দান করতে পারেন তারই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতেচাঁদকে। কিন্তু ফতেচাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বাঙালি ছিলেন না। তার পূর্বপুরুষ হীরানন্দ সাহা শুধু রাজস্থান থেকে পাটনায় এসে ব্যবসা শুরু করেন এবং তেজারতি কারবারে প্রভৃত সম্পত্তির মালিক হন। হীরানন্দের 7 ছেলে। তাদের একজনের নাম মানিকচাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার জন্য বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করে নিজের নামানুসারে তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয়পাত্র মানিকচাঁদও নতুন রাজধানীতে এলেন। নবাব দরবারে তার প্রভাব ক্রমেই বেড়ে উঠতে থাকে। তার পরামর্শে মুর্শিদাবাদে নবাবী টাকশাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থসচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিকচাঁদের বংশধররা পরে কেবল নবাব বংশের নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান ও পতনের
অন্যতম কারণরূপে ইতিহাসে অমর হয়ে আছেন। মানিকচাঁদ ছিলেন অপুত্রক। ভ্রাতুষ্পুত্র ফতেচাঁদ হন তার দত্তক পুত্র। তিনি দিল্লি থেকে অংশীদার রূপে কারবার দেখতেন, কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিকচাঁদের মৃত্যু হলে তিনিও মুর্শিদাবাদে চলে আসেন। এর 2 বছর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনিক বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন নবাব হয়ে রাজত্ব করেন। এই সময়টাই হচ্ছে জগৎ শেঠ ফতেচাঁদের জীবনের সবচেয়ে গৌরব ও সৌভাগ্যের যুগ। তিনি কেবল সুবিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তিও ছিল অতুলনীয়। কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গে জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হল। তরুণ নবাব সরফরাজ ফতেচাঁদের পুত্রবধূর অসীম রূপ লাবণ্যের কথা শুনে নির্বোধের মতো তাকে সচক্ষে দেখবার বাসনা প্রকাশ করলেন। এটুকু তার খেয়াল এলো না যে হিন্দুদের পক্ষে সেটা হচ্ছে অতিশয় অপমানকর প্রস্তাব। ফতেচাঁদ ক্রোধে ক্ষিপ্ত হয়ে আলীবর্দী খাঁয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার ফলে গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সরফরাজের মৃত্যু ও 1740 খ্রিস্টাব্দে আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি। এই ঘটনার 4 বছর পর ফতেচাঁদ ইহলোক ত্যাগ করলেন। তার 2 পৌত্র মাধব রায় ও স্বরূপচাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হলেন এবং বাকি সম্পত্তির সঙ্গে স্বরূপচাঁদ নবাব দরবার থেকে পেলেন রাজা উপাধি। বাংলাদেশে তখন ইংরেজ ও ফরাসিরাও প্রাধান্য বিস্তারের চেষ্টা করছিলেন। সুচতুর জগৎ শেঠরা তাদেরও লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে তুষ্ট রাখতে ভুললেন না। এইভাবে সব দিক দিয়ে সামলে ব্যবসা চালিয়ে তারা দিনে দিনে অধিকতর আর্থিক উন্নতির পথে এগিয়ে চললেন। তারপরেই আলীবর্দীর মৃত্যু ও 1756 খ্রিস্টাব্দে সিরাজের সিংহাসন লাভ এবং তার সঙ্গে জগৎ শেঠের বিরোধ। নতুন নবাবের কাছে অপমান ও লাঞ্ছনা লাভ করে জগৎ শেঠ আবার মীর জাফর ও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ফল পলাশির যুদ্ধ ও সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। জগৎ শেঠরা আবার পূর্ব গৌরবের পদে উন্নীত হয়ে নিজেদের স্বর্ণভাণ্ডারের পরিধি আরও বাড়িয়ে তুললেন বটে, কিন্তু তখনই ভেতরে ভেতরে তাদের উপরে শনির দৃষ্টি পড়তে শুরু করল। তারপর অকর্মণ্য মীর জাফরকে বঞ্চিত করে ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করলেন মীর কাসিমের হস্তে। নতুন নবাবকে নিয়ে জগৎ শেঠরা সুখী হতে পারলেন না। তারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এবারে তারা আর শেষ রক্ষা করতে ও নিয়তিকে ফাঁকি দিতে পারলেন না। বিপদ ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে দেখে মীর কাসিম তাদের বন্দি করে ফেললেন 1763 খ্রিস্টাব্দে। তাদের বন্ধু ইংরেজদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তারা আর মুক্তি লাভ করতে পারলেন না। তারপর উদয়নালার যুদ্ধ, মীর কাসিমের পরাজয় এবং জগৎ শেঠ ও অন্যান্য বন্দীদের নিয়ে মীর কাসিমের মুঙ্গেরে প্রস্থান। বক্সারের যুদ্ধ, মীর কাসিমের শেষ পরাজয় 1764 খ্রিস্টাব্দে এবং জগৎ শেঠ প্রভৃতিকে গঙ্গার জলে নিক্ষেপ করে হত্যা। মীর জাফর আবার বাংলার নবাব হন এবং নতুন জগৎ শেঠ কুশলচাঁদও আবার ব্যবসায় নিযুক্ত হন। তিনিও ইংরেজদের কাছ থেকে প্রচুর সাহায্য লাভ করেও শেঠ বংশের পূর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবীর সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বাংলার স্বাধীনতা হরণে সাহায্য করে তারাও আত্মরক্ষা করতে পারলেন না। বুদ্ধিমান কুশলচাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তার আদেশে একটি গুপ্ত কুঠি নির্মিত হলো এবং নিজের সম্পত্তির কতক অংশ তিনি সেইখানে লুকিয়ে রাখলেন। সেই রত্নকুটির কাহিনী আজও লোকের মুখে ফেরে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানে না। কুশলচাঁদ হঠাৎ মারা পড়েন, তাই গুপ্তধনের সন্ধান নিজের উত্তরাধিকারীর কাছে দিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কুশলচাঁদ যা ভয় পেয়েছিলেন তাই সত্য হয়ে দাঁড়ায়। ক্রমেই শেঠদের অর্থ ও প্রতিপত্তি কমে এলেও কুশলচাঁদের মৃত্যুর পর আরও 2 জগৎ শেঠের নাম শোনা যায়।
হারেকচাঁদ ও ইন্দ্রচাঁদ। ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দচাঁদ জগৎসেত উপাধি থেকেও বঞ্চিত হন এবং পিতার সম্পত্তিও বোকার মতন দু হাতে উড়িয়ে ইংরেজদের অন্নদাস রূপে শেষ জীবন কাটাতে বাধ্য হন। তার পুত্র কৃষ্ণদাসকেও দেশদ্রোহী জগৎসেতের কাছে উপকৃত ইংরেজরা বৃত্তি দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর সে বৃত্তিও বন্ধ হয়। জগৎ শেঠের আধুনিক বংশধররাও মুর্শিদাবাদে বাস করেন, কিন্তু লুপ্ত হয়েছে তাদের আর্থিক গৌরব। হয়তো তারাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শ্রবণ করেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করবার উপায় তাদের হাতে নেই। আবিষ্কার করতে পারলে এখন এই গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। জয়ন্তের পাঠ সাঙ্গ হল। কিছুক্ষণ নীরবতার পর সুন্দরবাবু বললেন, সব তো শোনা হলো। খানিকটা বনিতা, খানিকটা গাল গল্প, খানিকটা গাজা মেছানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার গল্প বানানোর অভ্যেস ছিল। জয়ন্ত বললে, উপসংহারে একটি পদ্যও আছে, সেটাও চেঁচিয়ে পড়া যাক। বলে সে পড়তে লাগল। বোকায় ধোকা দেবার তরে বুদ্ধিসাগর মন্থী, গোলক ধাতার গ্রন্থ রুচি, আমি নতুন গ্রন্থি। কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্তপথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় পথের পন্থী। বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে, নিন্দে তবু নিন্দুকে। মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে, মস্ত লোহার সিন্ধুকে। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, এই যে বাবা দস্তুর মতো হেয়ালি। বীরেন বললে, প্রায় অতি আধুনিক কবিতার মতো। মানিক বললে, খাপ ছাড়া পদ্য নিয়ে আপাতত মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত, তুমি কি মনে করো বীরেনবাবু দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতা লেখার কোনো সম্পর্ক আছে? জয়ন্ত বললে, এইবারে তাই নিয়ে আলোচনা করতে হবে। মধু একখানা খাম হাতে করে ঘরে ঢুকে বললে, বাবু, একটা অদ্ভুত লোক এসে আপনার নামে এই চিঠিখানা দিয়ে গেল। অদ্ভুত লোক? হ্যাঁ বাবু, পরনে সন্ন্যাসী মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গো। জয়ন্ত খাম ছিঁড়ে চিঠিখানা পড়েই লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললে, কোথায় সে? বাবু, চিঠিখানা আমার হাতে গুজে দিয়ে সে হনন করে চলে গেল। চিঠিতে কেবল লেখা ছিল, সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীকে সাবধান। মানিক বললে, কি আশ্চর্য, কে এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী? বারবার তার কথা তুলে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? সুন্দরবাবু বললেন, আরও একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কে এই অদ্ভুত লোকটা? পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়িগোপ। বীরেন বললে, আমার বিশ্বাস এই লোকটাই বেনামা চিঠি লিখে আমাকে সাবধান করে দিয়েছিল। জয়ন্ত বললে, এই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা জানি না, কিন্তু প্রতাপ চৌধুরীর সম্বন্ধে হয়তো কিছু আন্দাজ করতে পারি। বীরেন বললে, পারেন নাকি? হ্যাঁ, আমার আন্দাজ হয়তো মিথ্যে নয়। আপনার ঠাকুরদা চন্দ্রনাথ বাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলেছেন, কৈলাস চৌধুরী কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে আর ভয় দেখাচ্ছে। খুব সম্ভব তারই নাম প্রতাপ চৌধুরী। সুন্দরবাবু বললেন, কিন্তু গুপ্ত রহস্যটা কি? জয়ন্ত গম্ভীরভাবে বললে, জগৎ শেঠের রত্নকুঠি। আরে ধ্যাত, তুমিও কি ওই রূপকথাটা বিশ্বাস করো? করি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পাঠ করেছি। ইতিহাস আর কাহিনী এক নয় ভাই। তা নয়, কিন্তু সেকালের ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা খুবই চলিত ছিল।
আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা না হলে তিনি একথা বলতেন না যে লেখার মর্মভেদ করতে পারলে তার পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। মানিক বললে, ধরলুম কৈলাস চৌধুরীর ছেলেরই নাম হচ্ছে প্রতাপ চৌধুরী। হয়তো সত্য সত্যি তার চরিত্র হচ্ছে সাক্ষাৎ শয়তানের মতো ভয়াবহ, কিন্তু তার সম্বন্ধে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? এই মামলাটা নিয়ে এখনো আমরা তদন্তে নিযুক্ত হইনি। সে আমাদের অস্তিত্ব জানতে পারবে কেমন করে? জয়ন্ত সুদলে, বীরেনবাবু, আপনি যে আমাদের সাহায্য গ্রহণ করতে চান এ কথা কি আর কারো কাছে প্রকাশ করেছেন? বীরেন মাথা নেড়ে বললে, নিশ্চয়ই নয়। আজ সকাল পর্যন্ত জানতুম না যে আমি আপনাদের কাছে এসে ধন্না দেব। তাহলে অন্য কোনো পক্ষের লোক আপনার পেছনে পেছনে ছায়ার মতো লেগে আছে। আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সে খবর তারা পেয়ে গেছে। জানেন তো, অপরাধীদের কাছে আমরা অপরিচিত নই। বীরেন বললে, এ কথায় আমার বিশ্বাস হচ্ছে না। কারা তারা? হয়তো তথাকথিত যদুনাথ বসুর দল, হয়তো যদুনাথ হচ্ছে প্রতাপ চৌধুরীর ছদ্মনাম। মানিক বললে, যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর কথা বলতে পারি না, তবে এমন আরও একজন লোক বীরেনবাবুর প্রত্যেক গতিবিধি খবর রাখে যে প্রতাপ চৌধুরীর বন্ধু নয়। জয়ন্ত বললে, তুমি বেনামা পত্র লেখকের কথা বলছো? হ্যাঁ, আমিও তোমার মতে শায়রি। আমরা এখনো কার্যক্ষেত্রে অবতীর্ণ হইনি, কিন্তু ব্যাপারটা যে গোড়াতেই অতিরিক্ত মাত্রায় ঘোরালো হয়ে উঠল। আপাতত আমাদের এই প্রতাপ চৌধুরীর সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে। বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? না, তবে লোকের মুখে শুনেছি চুরি, জুয়া চুরি, রাহাজানি, খুন খারাপিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। একবার কোথায় কি অপরাধ করে সে 15 বছরের জন্য জেলে গেছিল, কিন্তু বছর খানেক যেতে না যেতেই জেল ভেঙে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে আছে। সুন্দরবাবু হঠাৎ টেবিলের ওপরে প্রচণ্ড জোরে এক ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠলেন, জয়ন্ত, মানিক, এই সেই সোনার আনারস মামলার প্রতাপ চৌধুরী নয় তো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলাম। 15 বছর কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যেই জেল থেকে সে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার দলের আরও একজনকেও। মানিক বললে, তারও নাম মানিক চাঁদ। সেও এক মারাত্মক অপরাধী, আমাদের প্রায় মৃত্যুপথে পৌঁছে দিয়েছিল। সুন্দরবাবুর জন্য কোনো রকমে প্রাণ বেঁচে গেছি। জয়ন্ত বললে, সব মনে পড়ছে। প্রতাপ চৌধুরী সে সময় আমাকে বলেছিল কোনো কারাগারই তাকে ধরে রাখতে পারবে না, তার সঙ্গে আবার আমাদের দেখা হবে। মানিক বললে, ও বাবা, সে যে এক মহাধরিবাজ ব্যক্তি। সেবারে তার হাত থেকে আমরা বাগরাজাদের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের বলে গেছিল, আপাতত এই গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলাম, যথাসময়ে সঠিক হিসাব দাখিল করতে হবে। এখন সে জেলের বাইরে এসেছে। এইবারে আবার কি তার দেখা পাবো? জয়ন্ত বললে, সে আবার দেখা দেবে কি দেবে না জানি না, কিন্তু সে যদি এই প্রতাপ চৌধুরী হয় আর আমরা যদি বীরেনবাবুর মামলার ভার গ্রহণ করি, তাহলে আমাদেরই তাকে খুঁজে বার করতে হবে। সুন্দরবাবু মস্তক আন্দোলন করে বললেন, সে বুঝি সহজ কথা? গেল বাড়ি দেখেছি প্রতাপ চৌধুরীটা মেঘনাথের মতন আড়ালে থেকে এমন কায়দায় যুদ্ধ চালনা করে যে কেউ তাকে ধরতে ছুতে পারে না। জয়ন্ত বললে, কিন্তু তার যুদ্ধ চালনার কৌশলটা আমরা জেনে নিয়েছি, সুতরাং এবারে আর বেশি বেগ পেতে হবে বলে তো মনে হয় না। আচম্বিতে সকলকে চমকে দিয়ে রাস্তার ধারে জানলার গড়াদের উপরে ঠকাং করে কি একটা এসে পড়ে ছিটকে গেল, এবং পরমুহূর্তে জেগে উঠল কামান গর্জনের মতন একটা কান ফাটানো ভীষণ শব্দ, এবং সঙ্গে সঙ্গে থরথর করে বাড়িঘর কাঁপতে লাগলো। হু হু করে পুঞ্জ পুঞ্জ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সমস্ত দৃশ্য। সম্মিলিত কণ্ঠে তীব্র আর্তনাদ, জনতার উচ্চ কোলাহল, এ যেন পরম শান্তির মধ্যে বিনা মেঘে বজ্রপাত। এই অভাবিত ও আকস্মিক উৎপাত স্তম্ভিত করে দিলে সকলের দেহ এবং মন।
জানলা দিয়ে হু হু করে ঘরের ভেতরে এসে ঢুকলো বারুদের গন্ধমাখা রাশিকৃত ধোঁয়া। সকলে ফ্যালফ্যাল করে সেই দিকে তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ়ের মতো। বাইরের থেকে সামনে ভেসে আসছে আর্তনাদ, হট্টগোল, বহু লোকের দ্রুত পদশব্দ। কে চিৎকার করে বললে, শিগগির ফোন করে দাও, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সবার আগে নিজেকে সামলে নিলে জয়ন্ত। দৌড়ে জানলার কাছে ছুটে গিয়ে পথের দিকে করলে দৃষ্টিপাত। এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, বোমা, আমাদের জানলার লক্ষ্য করে কেউ বোমা ছুটেছে। সুন্দরবাবু চোখ পাকি বলে উঠলেন, হুম হুম। কিন্তু আমাদের জোর কপাল, বোমাটা ঘরের ভেতরেও আসেনি। জানলার গড়াদের গায়ে ধাক্কা লেগেও তার বিস্ফোরণ হয়নি। পথের ওপরে আছড়ে পড়বার পর সেটা ফেটে গেছে। মানিক বললে, এই বন্ধ ঘরের ভেতরে বোমা ফাটলে আমরা কেউ আর বাঁচতাম না। তা হয়তো বাঁচতাম না, কিন্তু তা হয়নি বলে ভগবানকে ধন্যবাদ দাও। সুন্দরবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। জয়ন্ত বললে, কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না, তাদের অবস্থাটা দেখে আসা দরকার। চলুন নিচে নেমে একটু তদারক করে আসি। রাজপথের ওপরে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে রক্ত আর রক্ত। এখানে ওখানে বইছে যেন রক্তের রাঙা লহর। তারই মধ্যে ছটপট করছে তিনটে রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ। আর একটা দেহ একেবারে আড়ষ্ট ও নিষ্পদ। সে বীভৎস দৃশ্য চোখ মেলে দেখা যায় না। বীরেন শিউরে উঠে হাতে চোখ ঢেকে মাটির উপরে বসে পড়ল। রাজপথের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত, দেখো, বোমা ফেটে পথের ওপরে কত বড় একটা গর্ত হয়েছে। ওরে বাপ রে বাপ। মানিক বললে, অত্যন্ত শক্তিশালী বোমা। জয়ন্ত বললে, কিন্তু ছুড়লে কে সেটাই এখন জানা দরকার। পথে লোকে লোকারণ্য, ছুটোছুটি, ভীত চিৎকার। কেউ স্থির হয়ে কারোর কথা শুনছে না। নানা জনে নানা প্রকার মত জাহির করছে। ওধারের ফুটপাতে ছিল একখানা চায়ের দোকান। জয়ন্তের জিজ্ঞাসার উত্তরে সে বললে, হ্যাঁ স্যার, ব্যাপারটা আমি দেখেছি। একখানা ছুটন্ত মোটর থেকে একটা লোক হঠাৎ দাঁড়িয়ে উঠে আপনার বাড়ির দোতলার জানলার দিকে বলের মতো কি একটা জিনিস ছুঁড়ে মারলে। সুন্দরবাবু বাধা দিয়ে বললেন, কীরকম মোটর? ট্যাক্সি? না, লাল রঙের প্রাইভেট মোটর। সিডান বডি? না না, খোলা গাড়ি। নম্বর? আরে মশাই, নম্বর দেখবার সময় কি পেয়েছি? তারপরে ভীষণ শব্দ আর ভীষণ হুলস্থুল। আতকে উঠে সেদিকে তাকিয়ে রইলাম তো। তুমি তো ভারী বোকা লোক হে। কেন তুমি আতকে উঠলে? কেন তুমি নম্বরটা টপ করে দেখে নিলে না? মশাই, এখানে থাকলে আপনিও তখন আমারই মতো বোকামি করতেন। কখনো না, কখনো না, আমি সে পাত্রই নই। জয়ন্ত বললে, যাকে ও কথা, তারপর কি হলো বলো। তারপর মুখ ফিরিয়ে সেই লাল মোটরখানা আর দেখতে পেলাম না। গাড়িখানা একবারও থামেনি, তীরের মতো ছুটে মিলিয়ে গেছে। সুন্দরবাবু গজগজ করে বললেন, যাবেই তো, মিলিয়ে যাবেই তো। তুমি নম্বর দেখবে বলে সে তো আর দাঁড়িয়ে থাকবে না। চায়ের দোকানের মালিক হঠাৎ সচমকে বলে উঠল, দেখুন দেখুন। দেখব? কি দেখব? সেরকম একটা লাল মোটর আবার এদিকে ছুটে আসছে। বলো কি? না না, গাড়িখানা খানিকটা এসে আবার মোড় ফিরে পাইপে করে সরে পড়ল। সুন্দরবাবু চেঁচিয়ে উঠলেন, ট্যাক্সি, ট্যাক্সি। মানিক বললে, মিছে চেঁচিয়ে গলা ভাঙবেন কেন সুন্দরবাবু? কোথাও ট্যাক্সি নেই। লাল মোটরে পিছু ধরা অসম্ভব। বীরেন বললে, হ্যাঁ, লাল মোটরখানা আড়ালে চলে গেছে, আর ওর নাগাল পাওয়া সম্ভব নয়। সুন্দরবাবু বললেন, ফাঁকি দিলে হে, ফাঁকি দিলে। জয়ন্ত বললে, দূর থেকে কাউকে চিনতে পারলাম না বটে, তবে এটুকু আমার চোখ এড়ায়নি যে গাড়ির ভেতরে ছিল তিনজন আরোহী, আর তাদের একজনের দেহে ছিল সাহেবী পোশাক। কিন্তু জয়ন্ত, ওখানা বোধহয় অপরাধীদের গাড়ি নয়, তাহলে পালিয়ে আবার ফিরে আসতো না।
গাড়িখানা সন্দেহজনক, নইলে এদিকে আস্তে আস্তে হঠাৎ অন্য পথ ধরে এত তাড়াতাড়ি সরে পড়ল কেন? মানিক বললে, আমার মনে হয় অপরাধীরা দেখতে এসেছিল তাদের বোমা লক্ষ্যভেদ করেছে কিনা। আমারও সেই বিশ্বাস। তারপর ঘটনাস্থলে আমাদের বহাল তবিয়তে বর্তমান দেখে চটপট চম্পট দিয়েছে। সুন্দরবাবু বললেন, কি দুঃসাহসী অপরাধী! এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরী কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ আগেও কি আপনি পাননি সুন্দরবাবু? সুন্দরবাবু সায় দিয়ে বললেন, পেয়েছি বই কি। ওই দেখো, পুলিশ এসে পড়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের গাড়িও। জয়ন্ত বললে, আসুন আমরা চুপি চুপি সরে পড়ি। কিন্তু সরে পড়বে কোথায়? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপরে, পুলিশ তোমাকে খুঁজবেই। সেসব পরের কথা, এখন আরেকটা দৃশ্য দেখুন। দৃশ্য? আবার কি দৃশ্য? চিত্তাকর্ষক দৃশ্য। একটু দূরে তাকিয়ে দেখুন, আমাদের পাড়ায় হোটেল বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি। পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। এই লোকটাই কি খানিক আগে মধুর হাতে বেনামা চিঠি সমর্পণ করে গেছে? আচ্ছা, আমি খবরাখবর নিয়ে আসি, আপনারা বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন। এই বলে জয়ন্ত দ্রুত পদে অগ্রসর হল। মানিক ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তের বৈঠকখানায় ঢুকে একখানা চেয়ারের ওপরে নিজের গুরুভার কলেবর স্থাপন করলেন সশব্দে, এবং তারপর গলা চড়িয়ে বললেন, ও মধু, ও শ্রী মধুসূদন, মনটা বড়ই উত্তেজিত হয়েছে বাবা। এক পেয়ালা চা না পেলে তো শান্ত হবে না। কিন্তু চায়ের পেয়ালা আসবার আগেই সেখানে হলো পুলিশের আবির্ভাব। স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্তে এসে সুন্দরবাবুকে প্রশ্নবাণে জর্জরিত করে তুললেন, কিন্তু আসল রহস্যের কোনোই পাত্তা পেলেন না। তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভ্রমক্রমে এই বাড়ির ওপরে বোমা নিক্ষেপ করেছে। পুলিশ প্রস্থান করলে পর মানিক বললে, সুন্দরবাবু, এইবারে চা আসবে তো? নিশ্চয়ই, সেই সঙ্গে কিছু ইত্যাদি থাকলেও আপত্তি করব না। হ্যাঁ সুন্দরবাবু, আপনার রসনেন্দ্রিয় কি সর্বদাই ইত্যাদির জন্য তৈরি হয়ে থাকে? সর্বদাই ভাই, সর্বদাই। জীবন দেহের প্রধান কর্তব্যই হচ্ছে উদর পুজো। অতএব আসুক চায়ের সঙ্গে ইত্যাদি। ও মধু, এত মিষ্টি করে ডাকছি, তবু সারা পাই না কেন বাপধন? সুন্দরবাবু চা এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকুন, ততক্ষণে জয়ন্ত কি করছে দেখে আসা যাক। জয়ন্ত হোটেলের কাছে আস্তে আস্তেই দেখতে পেলে ছাদের উপর থেকে জটাধারী সন্ন্যাসীর মূর্তিরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো, কেন, তাকে দেখেই নাকি? সে আরও জোরে পা চালিয়ে দিলে। ভাতের হোটেল, সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। মালিক জয়ন্তের পরিচিত। সে উদ্গ্রীব হয়ে হোটেল বাড়ির দরজায় দাঁড়িয়ে জয়ন্তকে দেখে জিজ্ঞাসা করলে, হ্যাঁ মশাই, ওখানে এত দুমদাম চেঁচামেচি ছুটোছুটি কেন? খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত শুধালে, আপনার এখানে আজ কোনো স্বামীজি অর্থাৎ সন্ন্যাসীর আগমন হয়েছে? হয়েছে বই কি, তার নাম বোধহয় ভোজনানন্দ স্বামী। আপনার এমন অনুমানের কারণ? একাই উড়িয়ে দিয়েছেন 3 জনের খোরাক, মাছ মাংস কিছুই বাদ যায় না, নিরামিষে অত্যন্ত অরুচি। জনকয় এমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হয় না। এই স্বামীজিকে আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথম তার পায়ের ধুলো পেলাম। তিনি এখনো হোটেলে আছেন তো? হ্যাঁ আছেন বই কি। আমি তার সঙ্গে একবার দেখা করব। বেশ তো, সোজা উপরে উঠে যান। বিবিধ উপচার ও উদর সেবা করে তিনি এখন দেহকে একটু হালকা করবার জন্য ছাদের উপরে পায়চারি করছেন। কিন্তু ছাদের উপরে স্বামীজি জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও না। বাড়ির খিড়কির দরজাটা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হলো না। জয়ন্ত আবার সদরের দিকে ফিরে এলো হতাশভাবে।
হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল। স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি? মুখ টিপে হাসতে হাসতে সে প্রশ্ন করলে। না। কেমন করে জানলেন আপনি? আপনি ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজিকে খিড়কির দিকে হন হন করে এগিয়ে যেতে দেখলাম। আমি তাকে আপনার কথা জানালাম। তিনি বললেন, আমার এখন বড় তাড়া, কারোর সঙ্গে মোলাকাত করবার ফুরসত নেই। তারপর হন্তদন্তের মতো এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বুঝলে এখন আর স্বামীজির পেছনে যাওয়া মায়ামৃগের পেছনে ছোটার মতোই ব্যর্থ হবে। সে বাড়িমুখো হলো। এই ভাবতে ভাবতে, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? তিনি বেনামা চিঠি বিলি করে গুম হয়ে যান, নাগাল ধরতে গেলে পিটতান দেন, যেন আমাদের ভয় করেন। স্বামীজির মাছ মাংস সবই চলে, একাই খতম করেন 3 জনের খোরাক। যেখানে সেখানে যার তার হাতে রান্না খেতেও তার আপত্তি নেই। স্বামীজি সংযম বা বাজবিচারের ধার ধারেন না। তবে কি তিনি নকল স্বামীজি? তার জটা জুটার গৈরিক সাজ কি বাজে ভরং? তিনি কি ছদ্মবেশী? বাড়ি পৌঁছতেই মানিক সুতলে, কি হলো জয়ন্ত? সন্ন্যাসী কি বললেন? কিছুই বললেন না, অর্থাৎ কিছু বলবার আগেই আড়ালে গা ঢাকা দিলেন। বটে বটে, এই সন্ন্যাসীর প্রভু দেখছি রহস্যের অবতার। অন্তঃপর? অন্তঃপর তল্পিতল্পা বাঢো। আমরা আজকেই মুর্শিদাবাদ যাত্রা করব। সুন্দরবাবু সচমকে বললেন, এর মানেটা কি? মানে একটা আছে বই কি, কিঞ্চিত তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। বীরেন বলে, আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্য বলে মনে করেন? করি। দেখছেন তো, আপনি এখানে এসেছেন বলে এর মধ্যেই আমাদের উপরে হামলা শুরু হয়েছে। কোনো লোক বা দল চায় না যে আমরা আপনাকে সাহায্য করি। তাহলে এই আপত্তির মূলে তাদের নিশ্চয়ই কোনো গুরুও কারণ আছে। কিন্তু সেজন্য মুর্শিদাবাদের যাবার প্রয়োজন কি? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন। সুতরাং তাদের রত্নকুটি আছে মুর্শিদাবাদে, এই হলো আপনার যুক্তি? একদম ঠিক তাই। বীরেন এবারে উচ্চকণ্ঠে হেসে উঠে বললে, জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদই ছিল বটে, কিন্তু এখন গঙ্গা তাকে গ্রাস করেছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি সাজা ছাড়াও উপায় নেই। আপনি কি এই খবর রাখেন না? রাখি বই কি। তবে এই জন্যই তো আমি ঠাকুরদার কাহিনীটা বাজে গল্প বলেই ধরে নিয়েছি। আপনি ভুল করেছেন। সুন্দরবাবু এবার কিঞ্চিত রেগে বললেন, তোমার যুক্তিটা শুনি। যথা সময়ে বলবো। এখন তল্পিতল্পা বাঁধবার চেষ্টা করুন। কিন্তু তাড়াতাড়ি কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে। তার মধ্যেই হয়তো রত্নকুটির ঠিকানাটা আছে। দেরি করলে আমাদের ভাগ্যে লাভ হবে অষ্টরম্ভা। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুটির প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি জগৎ শেঠের রত্নকুটির শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।